কি বলিস রে মা, মাশরুম চাষ! মাশরুম চাষ করতে পারলে অনেক লাভবান হওয়াও যায়। তোমরা বাপ বেটি কথা বলতে বলতে আমি মাশরুম তুলে ঝুড়ি ভর্তি করে ফেলেছি। গরিবের শেষ ভরসাটুকু বিলীন হয়ে গেল। এই নিন মা মাশরুমের সবজি। এই যে একেবারে নিখাদ সোনার মাশরুম রে মা। তাহলে এবার আমাদের লক্ষ্য হলো পানির উপর মাশরুম চাষ করা। কে গো? হ্যাঁ, কে ওটা? এ পাড়ায় তো আগে দেখিনি। কাকা, আমরা অন্য পাড়ায় থাকি গো, ঘুরতে এসেছিলাম। এত মাশরুম হয়েছে তোমাদের খেতে, দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল গো। অনেক পরিশ্রম আছে রে মা, আবার মাশরুম চাষ করতে পারলে অনেক লাভবান হওয়াও যায়। তোদের সাথে বক বক করে লাভ কে? তোরা কি আর বুঝবি? হ্যাঁ, চল রে সুমতি, আমরা চলে যাই, ওনাদের আবার কাজের ক্ষতি হচ্ছে। ভাবছি এবার মাঠের যা অবস্থা, আমরা গরিব চাষিরা আসলে কি চাষ করব বলতো? আগেরবার বাদামের চাষ ভালোই হয়েছিল, লাভও মন্দ ছিল না, কিন্তু সংসারের হাজারো খরচে সব কি আর থাকে? আরে দাদা, আমরা তো জন্মসূত্রে চাষি মানুষ, তাই হাজার কষ্ট হলেও আমাদের চাষবাস করেই যেতে হবে। বসে থাকলে তো আর পেটে ভাত যাবে না। সেটাই তো ভাবছি রে বারবার মহেশ, এই অনুর্বর শুকনো মাটিতে শেষ পর্যন্ত ঠিক কি ধরনের চাষ করা যায়, যা থেকে অন্তত কিছু লাভ দেখতে পাবো। এখানে এভাবে রোদে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট না করে বাড়ি গিয়ে বৌদির সাথে একটু বসে আলোচনা করে দেখো, নতুন কোনো বুদ্ধি পাও কিনা। ঠিক বলেছিস মহেশ, এভাবে একা একা ভেবে কোনো লাভ নেই, বরং বাড়ি গিয়ে মালার সাথে কথা বলেই দেখি, বুঝলি, কি করা যায়। কি ব্যাপার বলো তো, তোমার মুখের সামনে এত সুন্দর ভাতের থালা ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ তুমি একটাও খাচ্ছ না। মনে কিসের এত বড় চিন্তা? হ্যাঁ, আর বলো কেন কবিতা, মাঠের জমির অবস্থা দিন দিন এত খারাপ ও অনুর্বর হয়ে পড়ছে যে কি আর বলবো। তাছাড়া পকেটে একটা কানাকড়িও নেই, এই অবস্থায় কি করব বুঝতে পারছি না। এমন ভেঙে পড়লে তো আর সংসার চলবে না গো। আমাদের ঠান্ডা মাথায় একটু ভেবে চিন্তে ভালো লাভজনক কোনো একটা নতুন চাষের কথা বের করতেই হবে। বাবা, তুমি একটা কাজ করতে পারো, এমন অদ্ভুত কিছু একটা চাষ করো যা এর আগে আমাদের এই আশপাশের কোনো গ্রামেই কেউ কোনো দিনও চাষ করেনি বা দেখেওনি। বলিস কি রে মা, এমন অসম্ভব আর অদ্ভুত আবার কি চাষ আছে যা আজ পর্যন্ত আমাদের এই গ্রামে কেউ চাষ করেনি? হ্যাঁ বাবা, একদম ঠিক শুনেছ। আমি কিছুদিন আগে একটা বইয়ে পড়েছিলাম, খুব কম খরচে নাকি চমৎকার মাশরুম চাষ করা যায়, যার বাজারে চাহিদা আকাশ ছোঁয়া। কি বলিস রে মা, মাশরুম চাষ! কিন্তু এত বড় একটা চাষ করার মতো ভালো জমি কই পাবো? তাছাড়া আমাদের কাছে তো বীজ কেনারও পর্যাপ্ত টাকা নেই। তুমি এক কাজ করো বাবা, গ্রামের মোড়ল মহাশয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসো। ততক্ষণে আমি মাথা খাটিয়ে ভেবে দেখি বাড়ির কোথায় এটা করা যায়। মালার কথা শুনে কানাই তড়িঘড়ি করে মোড়ল মশাইয়ের বাড়ির দিকে অনেক আশা নিয়ে যেতে লাগে। গিয়ে দেখে মোড়লের বাড়ির সামনে হরি দাঁড়িয়ে। কি রে কানাই, তুমি হঠাৎ এই ভর দুপুর বেলা এদিকে কোথায় যাচ্ছ? বলে রাখি, মোড়ল মশাই কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই, শহরে গেছেন। আসলে হরিদা, আমি ভাবছিলাম মাশরুম চাষ করব, তাই মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিতে এখানে এসেছিলাম। জানোই তো চাষবাসে কত খরচ। কত কিছু আর তোমার মুখ থেকে শুনবো, এ গায়ে তো আগে কখনো মাশরুম চাষের কথা শুনিনি গো। আমার মালাম আমাকে একটা দারুণ বুদ্ধি দিয়েছে, তাই একটু ঝুঁকি নিয়ে চেষ্টা করব ভাবছি। আর তা বেশ ভালো কথা। আর তোমার যদি ইচ্ছে থাকে আর ফলন ভালো হয়, আর তবে মন দিয়ে করতেই পারো। দেখা যাক কপালে শেষ পর্যন্ত কি হয়। তা ওভাবে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে নাকি? হরির কাছে টাকা চেয়ে কোনো লাভ নেই, এবারটা বড় কিপটে,
কোনোদিন কাউকে একটা পয়সাও ধার দেবে না। এর চেয়ে সোজা মায়ের কাছে যায়। আরে না না হরিদা, কিছু না, আসি গো। বেটার ভাবসাব কিছুই বুঝি না। আরে তা কানাই যে এই গোধূলি বেলায় কি মনে করে এলি রে বাপ? মাঠের যা অবস্থা, ভাবছি এবার অন্য কিছু চাষ করব। মালা বলল মাশরুমের কথা, তাই তোমার কাছে কিছু টাকা ধার চাইতে এলাম। তোর তো সব সময় এক একটা নতুন ফন্দি মাথা থেকে বের হয়। আমার কাছেও হাতে এখন টাকা পয়সা নেই। মা, মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলাম, তিনি বাড়ি নেই, নয়তো আসতাম না। একটু সাহায্য করো, দেখবে লোকসান হবে না। থাক থাক, আর মুখে বড় বড় কথা বলতে হবে না। তোর বাপের স্বভাবটাই তো পেয়েছিস। আচ্ছা, এই জমানো কিছু টাকা ছিল, এই নে, মনে করে দিয়ে দিস কিন্তু আবার। অনেক ধন্যবাদ মা, তোমার এই টাকা আমার এই বিপদের দিনে ভীষণ উপকারে লাগবে। আমি কথা দিচ্ছি, তোমার এই ঋণ আমি খুব দ্রুত ফিরিয়ে দেব। আমি আসি। মা, এ কি করলে? তোমার জামাই সেদিন ব্যবসার কাজে টাকা চাইলো, না করে দিলে, আর আজ তোমার সৎ ছেলেকে ঠিকই আঁচল থেকে টাকা বের করে দিলে। আরে সবুর কর রে, সবুর কর। লাভের আশায় তো তাকে টাকা দিয়েছি রে, বলছে মাশরুম চাষ করবে। এইসব আবার হয় নাকি? সময় মতন টাকা না পেলে জানিস তো। মালামা, আর এই ভর সন্ধ্যা এখানে দাঁড়িয়ে কি করিস রে মা? তোমার অপেক্ষাই করছিলাম গো। টাকা জোগাড় হলো বাবা? মোড়ল বাড়ি নেই, তাই মায়ের কাছে গিয়েছিলাম। মা শেষ পর্যন্ত আমার কথা ফেলে দিতে পারেনি, নিজের আঁচল থেকে টাকা বের করে আমার হাতে গুঁজে দিয়েছে। বাহ, ঠাকুমা যখন নিজে থেকেই টাকাটা দিয়ে দিয়েছে, তখন আমাদের আর আটকায় কে? বলো তো, এবার আমরা এই মাশরুম চাষটা ঠিক কোথায় করব? সেটাই তোমার মাথায় আসছে না রে মামালা। আমাদের তো এমন উর্বর কোনো জমি নেই যেখানে এত বড় চাষ করতে পারবো। পেয়েছি বাবা, এই পুকুরটার ওপর একটা শক্ত করে বাঁশের মাচা তৈরি করব, আর সেই মাচার উপর খড় মাটি দিয়ে সেখানে মাশরুমের বীজ বুনলে কেমন হয়? বাপরে, তোর মাথা থেকে যে এমন দারুণ একটা বুদ্ধি বের হবে তা আমি ভাবতেই পারিনি, বুঝলি? তাহলে আর জমি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা রইলো না। পানির ওপর মাশরুম চাষ, বুদ্ধিটা কিন্তু বেশ রে। হ্যাঁ, তাহলে আর দেরি কিসের? কাল থেকেই কাজে লেগে পড়ো। গ্রামের কেউ এমনটা করেছে বলে মনে হয় না। হ্যাঁ কবিতা, কালই আমি কিছু লোকজনকে নিয়ে কাজে হাত লাগাবো, আর মালামার সাথে তো আছেই। তাহলে এবার আমাদের লক্ষ্য হলো পানির উপর মাশরুম চাষ করা। এই হরিদা, শুনেছো এই কানাইদা নাকি মাশরুম চাষ করেছে? এদের মাথায় যেমন বুদ্ধি কিভাবে আসে! জানি না রে, জানি না। এর জন্য মোড়লের কাছে ও টাকা ধার চাইতে গিয়েছিল। মোড়ল মশাই বাড়ি নেই, তাই চলে এসেছে। আমাদের বাড়ি গিয়ে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে এলো। ও আমার বেলায় টাকা চাইলে নাই। আমিও দেখবো এই মাশরুম চাষ করে কতদূর যেতে পারে। তোদের বিষয়ে কথা বলতে চাই না রে যোগু, রাত অনেক হলো, এই বাড়ি যাই, চল রে পচা। যাবি তো? আমারটা আমাকে দেখতেই হবে। পরের দিন সকাল হতেই কানাই কিছু লোকজনকে সাথে নিয়ে তাদের পুকুরের উপর বাঁশ দিয়ে মাচা তৈরি করতে লাগে। মালা বাবার কাজে সাহায্য করতে লাগে। অবশেষে পানির উপর তারা বাঁশের মাচা বানানো শেষ করে। দেখ তো মা, দেখতে দেখতে কত ভালো লাগছে, তাই না? হ্যাঁ, আমি তাই ভাবছি বাবা, এর উপরে মাশরুম চাষ করব আমরা। ভাবা যায়? এখানে দাঁড়িয়ে বাপ বেটি গল্প না করে মাশরুমের বীজগুলো এনে ছিটিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি। মালামা, তুই কিছু খরা শুকনো মাটি এনে বাঁশের মাচাটায় রেখে দে, বুঝলি? এই মা,
এই কানাই দেখে তো টাকা দিয়ে দিলেন, এই এখন যদি সময় মতো আপনার টাকা না দিতে পারে। শোনো জামাই, সৎ ছেলে হলেও কানাই কিন্তু আমার ছেলে। আমি লাভ ছাড়া কোনো কাজ করি না, বুঝেছ? তুমি তো সারা দিন শুধু ঘুরে বেড়াও, তা কাজ কাম না করে করে দিন দিন যে অলস হয়ে যাচ্ছ। কানাইয়ের মতন তোমার মাথায় কোনো বুদ্ধি আসে না? তুমি শুধু শুধু আমার স্বামীটাকে বকাবকি করছো কেন? কিছু হলেই শুধু আমাদের দোষ। তুমি আর আগের মতো নেই মা। কানাই তার প্রতি টানটা একটু বেশি দেখছি তোমার। আরে আরে, তুমি চললে কোথায়? দেখি আমার কথার যেখানে দাম পাবো ওখানেই যায়। এই পিছু দেখো না মিনু। যোগু মনের মধ্যে রাগ আর হিংসা নিয়ে চলে আসে মহাজনের বাড়ি। মহাজনকে গিয়ে কানাইয়ের মাশরুম চাষের কথা সব বলে। এই কি বললি? বেটা নতুন নতুন বুদ্ধি পায় কোথা থেকে? বুদ্ধির কথা ছাড়ুন, কোনো ঋণ টিন আছে নাকি সেটা মনে করে দেখুন আগে। এটা বলি আমার ঋণের টাকার কথাটা মনে করিয়ে দিলি রে যোগু। পাবো মানে চল একবার কানাইয়ের বাড়ি ঘুরে দেখে আসি কেমন মাশরুম চাষ করেছে। কি রে কানাই, হঠাৎ তোর এই পুকুরের ওপর এত কাণ্ড কারখানা কিসের শুনি? এখানে আবার নতুন কিসের বন্দোবস্ত করছিস? আর বলেন কেন মহাজন, মায়ের কাছ থেকে জোর করে এই টাকা হাতিয়ে এনে এখানে এখানে নাকি কিসের সব মাশরুম চাষ করার ফোন দিয়ে এটেছে। বলিস কি রে, আমাদের এই ছোট্ট গ্রামে মাশরুম চাষ করবি? বাবা বাবা, বেশ ভালো কথা তো। তা আমার ঋণের টাকাটা তো তুই দিলি না। আপনি এমন একটা সময় এসে হাজির হলেন মহাজন মশাই, যখন আমি সবেমাত্র একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছি। আমাকে একটু সময় দিতে হবে যে মহাজন। সে কথা বললে তো আর চলবে না। তুই টাকা বাকি রাখবি আর আমি কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? আমি সবই বুঝতে পেরেছি পিসেমশাই, আপনি আমাদের প্রতি এত হিংসে করেন কেন? আমি জানি আপনি মহাজনকে ডেকে নিয়ে এসেছেন। এই বেশ বড় বড় কথা শিখে গেছিস দেখছি। ও মহাজন বসাই, এরা সহজে দিবে না, চলে আসুন। ঠিক আছে, চলে যাচ্ছি। মাশরুম হতে দে, চোখে দেখি আগে, তারপর ব্যবস্থা নিচ্ছি। কি রে মালা, বসে বসে কি ভাবছিস? ভাবছি, যে জমি দেখে এসেছিলাম সোনার মাশরুমে ভরপুর, ওই রকম কি আমাদের হবে বাবা? পরিশ্রম আর সততার ওপর আমি ভরসা করি রে মা, দেখবি একদিন ওরম আমাদেরও হবে। কিন্তু যোগু আর মহাজন যেমন ভাবে পিছু লেগেছে, তারা কি আমাদের চাষ করতে দেবে? ওরা তো সবসময় আমাদের পিছু লেগে থাকে। আমারই ভুল হয়েছে, ঋণের টাকাগুলো যদি আগে দিয়ে দিতাম আর তবে তাদের কথা শুনতে হতো না। থাক, আর ভেবে কাজ নেই, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো। এভাবে দিন কাটতে থাকে। মধ্যে বৃষ্টি হয়। বৃষ্টিতে মাশরুমের বীজগুলো ভিজে ফুলতে থাকে আর আস্তে আস্তে মাশরুম বড় হতে থাকে। পানির ওপর এমন আশ্চর্য মাশরুমের ফলন দেখে কানাইয়ের পরিবার খুব অবাক হয়। মালামা, বলছিলি না অন্যের জমির মতো আমাদের মাশরুম হবে কিনা? কিরে, এই দৃশ্য দেখে এখন কি বলবি? হ্যাঁ, আমার বিশ্বাসই হচ্ছে না বাবা, পানির উপরেও মাশরুম চাষ করা যায়, কিন্তু আমরা করেছি আর সবাইকে তাক লাগিয়ে দিয়েছি। এই দেখো, তোমরা বাপ বেটি কথা বলতে বলতে আমি মাশরুম তুলে ঝুড়ি ভর্তি করে ফেলেছি। হ্যাঁ গো কবিতা, মাশরুম দিয়ে আজ মজা করে সবজি রান্না করবে। আহা, মাশরুম দিয়ে সবজি খেতে বেশ হবে। কি দেখছি রে কানাই, আমি শেষ পর্যন্ত পানির ওপরে মাশরুম চাষ করে ফেলেছিস? কি করব বলো, প্রতির জমিটা উর্বর নয়, আর তা তো জমিও নেই আমাদের। আর তাই মালা বুদ্ধি দিল পুকুরের ওপর মাশরুম চাষের। তুমি কিন্তু মাশরুম দিয়ে ভাত খেয়ে যাবে আজ। হ্যাঁ, হ্যাঁ গো ঠাকুমা, আমাদের চাষ করা এই টাটকা মাশরুমের সবজি রান্না করছে মা। ও যোগুদা,
কানাইদার পুকুর পাড়ে কি ঘটেছে দেখেছো একবার? দেখে এলাম গো, পানির ওপর মাশরুম চাষ করেছে বেচারা। বুদ্ধি আছে বলতে হবে। চল তো একবার গিয়ে দেখে আসি, দেখে কেমন মাশরুম ফলালো। এই বলে পচাকে সঙ্গে নিয়ে যোগু চলে যায় কানাইয়ের পুকুর ঘাটে। গিয়ে দেখে পানির ওপর মাচার মধ্যে হাজার হাজার মাশরুমে ভরে গেছে। চারদিক সাদা ধপধপে হয়ে আছে। বেটা সত্যি সত্যি মাশরুম চাষ করে ফেলবে ভাবতেই পারিনি। এ কি দেখছি, মা দাওয়ায় বসে খাওয়া দাওয়া করছে না? একটু লুকিয়ে দেখি তো। এই নিন মা মাশরুমের সবজি, খেতে বেশ কিন্তু। সত্যি তো রে, তা এইরকম মাশরুমের তরকারি আগে তো কখনো খাইনি রে। কানাইয়ের জন্যই আজ মাশরুম খেতে পারছি। খাও খাও, বেশি করে খাও। আমিও দেখছি এগুলো হজম কিভাবে হয়। আগের মাশরুম ক্ষেতের ব্যবস্থা করতে হবে, বুঝেছো? মারে, তোর কানাই দাদার ক্ষেতের ওই মাশরুমের তরকারিটা খেয়ে যা তৃপ্তি পেলাম না রে মিনু। আহা, কি যে স্বাদ! বাহ বাবা, বেশ, তুমি দিব্যি ওদের বাড়ি গিয়ে পেট পুড়িয়ে খেয়ে এলে, আর আমাদের জন্য একটু নিয়ে এলে না। কানাইদা তো আমাদের কথা ভাবেই না। ওরে বাবা, এই সত্যি বলছি রে, আমার খেয়ালই ছিল না রে মিনু। কি করব বল, ওদের ওই ক্ষেতের মাশরুমের স্বাদ মুখের ভেতরে এমন লেগেছিল যে সবই ভুলেই গেছি। হয়েছে হয়েছে, এখন তোমার টাকাগুলো চেয়ে আমার স্বামীকে দাও, তাইলেই হয়ে যায়। তা ভালোই বলেছিস, আগে তো স্বামীকে কাজ করতে বল। সারাদিন বদ চিন্তা নিয়ে ঘুরে বেড়ায় শুধু, আর ঘরে এলেই খালি টাকা। এই মালামা, তোর বাপ কই রে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। বাবা তো আমাদের মাশরুম খেতে গো কাকু। ওই দেখেন, পানির উপরে সোনার মাশরুম চাষ করেছি আমরা। আরে হরিদা যে, আসো আসো, দেখে যাও আমাদের মাশরুমের ফলন। সত্যি পানির উপর মাশরুম ক্ষেতটা তো একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো হয়েছে রে। এমন সুন্দর ফলন আমি জীবনে কখনো দেখিনি। তোমাদের সবার আশীর্বাদ আছে বলেই এমন হয়েছে। আর এসে যখন পড়েছো, এই মালামা, একটা ব্যাগ দে তো, হরিদাকে কিছু টাটকা মাশরুম তুলে দিই। এইসবের কি দরকার ছিল গো কানাই? আসলেই তোমার মনটা অনেক বড়। চলি গো। কবিতা, কাল সকাল সকাল টাটকা মাশরুমগুলো তুলে ঝুড়ি ভর্তি করবে। কিছু বাজারে নিয়ে যাব, আর কিছু মায়ের বাড়ি দিয়ে আসবো। সন্ধ্যা হয়ে এসেছে। নির্জন রাস্তা ধরে মাশরুমের ব্যাগ হাতে নিয়ে হরি হেঁটে যাচ্ছিল। হঠাৎ দেখতে পায় ঝোপের পাশে একটা ডিম পড়ে আছে। কৌতূহলবশত সেই ডিমটি হাতে নিয়ে তোলে। আরে এ কি, রাস্তার মাঝখানে একটা চকচকে ডিম পড়ে আছে। নিশ্চয়ই কোনো হাঁস এসে এখানে ফেলে রেখে গেছে, বাড়ি নিয়ে যায়। এই যা, পড়ে গেল, কিন্তু ভাঙলো না কেন? এইটা আবার কিসের সব আশ্চর্য ডিম না তো রে বাবা? ওরে হরি, এ ডিম যে ভাঙার নয়। তুই বড় ভাগ্যবান যেটা তোর সামনে পড়েছে। সৎ মনে তুই আমার কাছে যা চাবি, তোকে তাই দেওয়া হবে। তবে একবারই চাইতে পারবি। হালা দিনের চিরাগ পেয়ে গেছি রে। পরে ভেবে চিন্তে বলে নেব, একটা জিনিসই তো। মহাশয়, আপনি কি আমি জানি না, তবে আমার অনেক সৌভাগ্য আপনার দেখা পেয়েছি। আমি চেয়ে নেব আপনার কাছে, একটু ভাবার সুযোগ দিন। মালা দেখ, আমাদের মাথার ঘাম পায়ে ফেলা এই মাশরুমগুলো কি সুন্দর বড় হয়ে উঠেছে। তাড়াতাড়ি করো গো, বেলা পড়ে যাবে আবার। ওই যে দেখো বাবা, কে আসছে। জানি নে আজ আবার কি বলে। এই রে কানাই, অনেক তো হলো। এবার আর কাল কেবল না করে মাশরুমগুলো তুলে বাজারে বেচে আমার ধারের টাকা মিটিয়ে দে। চিন্তা করবেন না মহাজন মশাই, আমি আজকে এগুলো বাজারে নিয়ে যাচ্ছি।
আর সব বিক্রি করে আপনার একটা পাই পয়সাও বাকি রাখবো না, সব শোধ করে দেব। ভালোই ভালোই শোধ করলেই ভালো। চলেন গো মহাজন, এখানে দাঁড়িয়ে আর কানের মাশরুম খেতে আমার দেখতে একেবারে মন চাইছে না। আরে ও ভাই কানাই, তোমার ঝুড়িতে এই সাদা গোল গোল জিনিসগুলো আবার কি বলো তো? এর আগে তো এমন অদ্ভুত জিনিস আমাদের এই বাজারে কোনোদিন দেখিনি। এগুলো হলো পুষ্টিকর মাশরুম কাকা, একবার খেয়ে দেখলে এর স্বাদ ভুলতে পারবেন না, শরীরের জন্যও খুব ভালো। বলুন বলুন কতটুকু দেবো আপনার জন্য? ভালো যখন বলছো, দাম আর জিজ্ঞেস করলাম না, দাও দেখি 1 কিলো। দেখছি এই মাশরুম রে, শোন, এটা খুবই পুষ্টিকর সবজি। এই সচরাচর এগুলো পাওয়া যায় না, শরীরের জন্য খুবই উপকারী। এই বাজারে কানাই প্রথম মাশরুম বিক্রি করছে। মাস্টার মশাইয়ের কথা শুনে মুহূর্তের মধ্যেই কানাইয়ের সব মাশরুম ক্রেতারা কিনে নেয়। থলে ভর্তি টাকা আর এক হাতে খাড়ি ঝুলি নিয়ে কানাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে যোগু আর ভুলু মুখে কাপড় বেঁধে কানাইয়ের পিছু হাঁটতে থাকে। যাক বাবা, আজ অবশেষে মহাজনের ঋণ থেকে মুক্তি মিলবে, অনেকগুলো টাকা পেয়েছি। কে জানতো মাশরুমের এত চাহিদা। এই যে কানাই, বাজার থেকে টাকা তোর কম কামিয়ে নিলি না। চুপচাপ টাকার থলিটা আমাদের হাতে তুলে দে বলছি, নইলে আজ তো রাখবো না তোকে। এ কি, তোমরা কারা? কেন আমার পেটের ভাতের উপর এমন জোর জুলুম করছো? এগুলো আমার অনেক কষ্টের টাকা, এখানে মহাজনের ঋণের টাকাও আছে, আমাকে যেতে দাও। কি আমার রসের গপ্প গো, যত সব। এই বলো, দেরি না করে কেড়ে নে তো টাকার থলেটা। যোগুর কথা শুনে ভুলু টাকার থলেটা কেড়ে নিয়ে সেখান থেকে দুজনেই পালিয়ে যায়। অসহায়ের মতো কানাই দাঁড়িয়ে সেখানে চোখের জল ফেলতে থাকে। ওগো, বাজার থেকে ফেরার পর থেকে দেখছি মনমরা হয়ে বসে আছো, কি হয়েছে গো তোমার? মায়ের বাড়িও তো গেলে না। এই পোড়া কপালে যা হয় তাই হয়েছে। মাশরুম বিক্রির টাকা মাঝপথে মুখ বাঁধা দুজন লোক এসে নিয়ে গেছে। এ কি বলছো বাবা? তুমি কেঁদো না বাবা, তুমি কাউকে চিনতে পারোনি? গলাটা গলাটা খুব পরিচিত লাগলো, ভুলু বলে ডাকও দিল। ও, আমি ওদের চিনতে পেরেছি বাবা, সবুর করো, শাস্তি ওদের পেতেই হবে। কাল তো কথা দিয়ে গেলি সব টাকা মিটিয়ে দিবি, আজ সকাল হতেই সোজা আমার পাওনা টাকাগুলো ঝটপট আমার হাতে বুঝিয়ে দে বলছি কানাই। বিশ্বাস করুন মহাজন মশাই, গতকাল বাজার থেকে ফেরার সময় কে বা কারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সব টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। এসব ফালতু বাহানা আমি শুনতে চাই না কানাই। টাকা যখন দিলি না, আজ থেকে আমি জোর করে তোর এই মাশরুম ক্ষেত পুরোপুরি দখল করে নেব। না মহাজন মশাই, এখন অন্যায় করবেন না দয়া করে, ওই খেতি তো আমার বাঁচার একমাত্র সম্বল। আমি কোনোভাবেই আমার ক্ষেত আপনাকে ছাড়তে পারবো না, কোনোভাবেই না। তুই আমাকে আটকানোর কে রে? আমি নিজেই দেখে নেব তুই কিভাবে তোর এই ক্ষেত রক্ষা করিস আর আমার সামনে বাহাদুরি দেখাস। একদম ঠিক হয়েছে তোর সাথে, নিজের বোনটাকে পর্যন্ত আজ অব্দি একটাও মাশরুম দিলি না, এখন হারে হারে টের পাচ্ছিস তো? আমার পাওনা টাকাটাও কালকের মধ্যে দিয়ে দিবি। এই জন্যেই বলে কারোর ভালো করতে নেই। হ্যাঁ, মা, মা তুমিও এই কথা বললে? আমার এই বিপদের দিনে তোমরা সবাই ছেড়ে চলে যাচ্ছ। বেচারারা পাশে আজ আর কেউই নেই। মাঝে মাঝে ভাবি ভালো মানুষের সঙ্গী খুব কমই থাকে। রাতের বেলা চারপাশে যখন সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মহাজন যোগু আর ভুলু মিলে কানাইয়ের মাশরুম খেতে আসে। তাদের হাতে বড় বড় ঝুড়ি। জীবনে তো চুরি করিনি, তাই ধরা পড়ার সম্ভাবনা আছে।
এই তোরা জল থেকে সব মাশরুম তুলে ঝুড়ি ভর্তি কর, কত মাশরুম যে হয়েছে। একদম ঠিক বলেছেন হুজুর, বেটার কপালে দেখুন কি সুন্দর মাশরুম জন্মেছিল। এবার এগুলো আমাদের ডেনায় যাবে। বেশি কথা না বলে জলদি কর, ঝুড়ি ভরি তাড়াতাড়ি চম্পট দি। এটা বলে তারা সব মাশরুম তুলে ঝুড়ি ভরে সেখান থেকে চলে যায়। পড়ে থাকে শূন্য মাশরুম ক্ষেত। এ কি, আমাদের মাশরুমগুলো কোথায় গেল? ও মা, ও বাবা, দেখে যাও, এক রাতের মধ্যে আমাদের ক্ষেত একদম শূন্য করে দিল কে? হাই হাই হাই, গরিবের শেষ ভরসাটুকু বিলীন হয়ে গেল। এখন আমরা কি করে চলবো? বাবা, এ নিশ্চয়ই আমাদের পিসেমশাই আর মহাজনের কাজ। তারাই তোমার মাশরুম চাষ দেখে হিংসে করেছিল। ওদের এত ভালো দেখি, তবুও আমার প্রতি ওরা এত হিংসা করে। আমরা তো ওদের কোনো ক্ষতি করিনি। এভাবে ভেঙে পড়লে তো আর চলবে না রে কানাই। আর তোমার মেয়ে ঠিকই বলেছে, যতদূর মনে হয় এই সংক্রান্ত মহাজনেরই করা। আর তুমি আবার নতুন করে বীজ বোনা শুরু করো, সব ঠিক হয়ে যাবে। আমি চলি গো। হরি কাকার মুখে এমন মায়ার কথা শুনে আমার কেমন যেন খটকা লাগছে বাবা। এই মানুষটা তো কোনোদিনই ভালো কথা বলে না, আজ হঠাৎ এত দরদ উতলে উঠলো কেন? কার মনে কি আছে কে জানে মা। তবে বসে থাকলে তো পেট চলবে না, দেখি কপালে কি আছে। হ্যাঁ, আমি আবার নতুন করে মাশরুমের বীজ ছড়াতে শুরু করি। যেই ভাবা সেই কাজ। দেরি না করে ঘর থেকে বাকি মাশরুমের বীজ এনে সেখানে ছিটিয়ে দেয় কানাই। রাতের বেলা মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জলে সব বীজ ধুয়ে পুকুরে পড়ে যায়। দেখছিস মা, হয়তো সৃষ্টিকর্তাও চান না এখানে আর মাশরুম চাষ হোক, নয়তো কালকের বৃষ্টিতে সব ধুয়ে যায়। না গো বাবা, সৃষ্টিকর্তা কারোর অমঙ্গল চান না। হয়তো এর থেকে তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে সামনে। বেচারা কানায় সত্যি অনেক কষ্ট। আর বৃষ্টিতে শেষ পর্যন্ত শেষ সম্বল বীজগুলো ধুয়ে গেল না। এই কানাইয়ের জন্য আজ কিছু একটা করতে হবে। মাশরুম হওয়ার সাথে সাথে কিছু না বলতেই আমায় কতগুলো মাশরুম দিয়ে দিল। আমার কাছে তো সেই জাদুকরি ডিমটা এখনো আছে। অনেক ভেবেছি, নিজের জন্য আর নয়, এবার একটা ভালো মানুষের জন্য কিছু চেয়ে দেখি। এটা বলেই সেই আশ্চর্য ডিমটা বের করে হাতে রাখতেই সেই পুরুষ পরী এক ঝলকে বের হয়ে আসে। অনেক দিন হলো, এবার বলো আজ হঠাৎ করে আমাকে স্মরণ করার কারণ কি? ভেবে বের করেছো কি লাগবে তোমার? মহাশয়, এই কানাইটার ক্ষেত কাল রাতের বৃষ্টিতে একেবারে বরবাদ হয়ে গেছে। মাশরুম গুলো আজ চুরি হয়ে গেছে। তুমি এমন কিছু একটা করো যেন আজ রাতের মধ্যেই ওর ক্ষেত মাশরুমে ভরে যায়। তোমার এই পরোপকারী মন দেখে আমার খুব ভালো লাগলো। তাই হবে, তবে সাধারণ নয়, আজ ওর ক্ষেত একেবারে সোনায় মোড়ানো মাশরুমে ভরে উঠবে। তাই নাকি? আমার জন্য চাইলে চাইতে পারতাম। দূর চাই, কি ভাবি। অনেক ধন্যবাদ আপনাকে মশাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে আসতেই মালার চোখ কপালে উঠে যায়। সে দেখতে পায় পুরো ক্ষেত চকচকে সোনালী মাশরুমে ভরে আছে। আনন্দে চিৎকার করে সবাইকে সে ডাকতে থাকে। বাবা, বাবা, তাড়াতাড়ি এদিকে এসে দেখো, আমাদের ক্ষেতটা কি সুন্দর সোনালী মাশরুমে একেবারে ভরে গেছে। এ আমি কি দেখছি গো? বাপরে বাপ, এ কি সত্যি দেখছি নাকি কোনো স্বপ্ন? এ যে একেবারে নিখাদ সোনার মাশরুম রে মা, জীবনে এমন জিনিস দেখিনি। তাই তো গো, এই মাশরুমগুলো থেকে কি অপূর্ব সোনালী আলো ঠিকরে বের হচ্ছে। এ তো সাধারণ কোনো মাশরুম নয়, এ যে সত্যি সত্যি সোনার মাশরুম।
একদম ঠিক দেখেছিস মালা। এই সোনার মাশরুমই তো হওয়ার কথা ছিল, এতে অবাক হওয়ার কিছু নেই গো কানাই। বলো কি হরি কাকা, আমরা তো ঘুণাক্ষরেও কিচ্ছু জানতাম না। তা তুমি আগে থেকেই কিভাবে সব জেনে গেলে বলো তো? মানে সে কি কথা, আমি আর কি জানি বলো, এমনি আন্দাজে বলছিলাম আর কি। তোরা ভালো মানুষ, তোদের সাথে অন্যায় হয়েছে, তাই সৃষ্টিকর্তা তোদের খেতে আবার সোনার মাশরুম ফলিয়ে দিয়েছেন। যাই হোক হরিদা, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আর আগের হরিদা নও, তোমার মধ্যে একটা পরিবর্তন এসেছে। এই সে তো বটেই, সবাই তো সব সময় এক থাকে না। এখন যাও, এই সোনার মাশরুমগুলো তুলে বাজারে গিয়ে মহাজনের কাছে সব দেনা মিটিয়ে দিয়ে এসো। কারো কোনো দেনা রাখবে না। আজই দৃষ্টি দিয়ে দেখলাম মানুষের পরিবর্তন। বাজার থেকে মাশরুম বিক্রি করে মহাজনের সমস্ত দেনা মিটিয়ে কানাই যখন হাসি মুখে বাড়ি ফিরলেন, ঠিক তখনই কৌতূহলী হয়ে পুকুর পাড়ে এসে হাজির হলেন মোড়ল মশাই। বাহ কানাই বাহ, তুই তো এক আশ্চর্য কাজ করে দেখিয়েছিস রে। পুরো গ্রামে তাক লাগিয়ে দিলি রে। এমন দুর্লভ সোনালী মাশরুম চাষ করে তুই অনেক বড় কাজ করেছিস। আপনাদের সবার আশীর্বাদ আর শুভকামনা সঙ্গে ছিল বলেই আজ এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। ঠিক বলেছেন মোরল কাকা, বাবা দিন রাত এক করে এই মাচায় কত পরিশ্রম করেছে। সৃষ্টিকর্তার কৃপায় আজ আমাদের দুঃখের দিন বুঝি সত্যি শেষ হলো। এই যে মোরল মশাই, তা সবই তো শেষ হলো, এবার আমার আদরের জামাইয়ের একটা বিচার করুন। মহাজনের সাথে এরা সবাই মিলে আমার ছেলের মাশরুম ক্ষেত থেকে সব মাশরুম চুরি করে নিয়েছিল, বুঝেছেন? তাই নাকি? আমি জানি কানা এসব জানতো, তবুও তোদের কিছু বলেনি। এমন উদারতা কোথাও পাবি তোরা? মহাজন তো এখানে নেই, তোরা দুজন মিলে মহাজনের কাছ থেকে 200 মোহর এনে কানাইকে দিবি। আর তোদের শাস্তি হলো এই পুকুরে নেমে 100টা ডুব দেওয়া। যা যা, এখনই শুরু কর। ওরে বাবা, আমাদের ভুল হয়ে গেছে। আমি আর বসে বসে খাবো না, কর্ম করে খাবো এখন থেকে। নাকে মুখে জল ঢুকছে যে। ও মোড়ল মশাই, ক্ষমা করে দিন। 100টা ডুব আগে শেষ কর, পরে দেখা যাবে। বেশ হয়েছে। এই যে তোমরা কেউ খালি হাতে ফিরবে না, যাও সবাই মিলে ক্ষেত থেকে ঝুড়ি ভরে সোনালী মাশরুম নিয়ে যাও। আজ আর কোনো বাধা নেই। ও ঠাকুমা, তুমি দাঁড়িয়ে আছো কেন গো? এই নাও, এই বড় ঝুড়িটা তোমায় দিলাম, যত পারো সোনার মাশরুম তুলে নাও গো। পানির ওপর সোনার মাশরুম চাষ, কামাল করে দিলি রে কানা। এই তোরা ডুব দেওয়া বন্ধ করিস কেন? হ্যাঁ, শোন হরি, আমার কাজ এবার শেষ হলো। আমি এখন অন্য একজনকে সাহায্য করতে যাচ্ছি। তুই আর দেরি না করে ওই জাদুকরি ডিমটা নদীর জলে ফেলে দে। আচ্ছা মশাই, আপনি যখন বলছেন তখন আর রাখবো না এটা। আমার আর চাওয়ার কিছুই নেই। এটা বলে হরির হাতের ডিমটা সেই নদীর জলে ছুঁড়ে ফেলে দেয়। নিমিষেই জলের তলায় ডিমটি ডুবতে থাকে, আর সেই পুরুষ পরীটিও এক ঝলক আলোয় মিলিয়ে যায়। যাকগে, পরীর কাছ থেকে যা পাওয়ার তা তো পেতেই পারলাম না। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হলো। আরে কি খাঁটি সোনার মাশরুম! মনে পড়েছে, কানাইয়ের ক্ষেত থেকে আমি কিছু চুরি না করলে কি হবে? আমার হাত সবসময় ঠিক একটা পকেটে ঢুকিয়ে ফেলেছে। কথাই বলে না, ইল্লত যায় না ধুলে আর স্বভাব যায় না মূলে। এটাই হয়েছে আমার বেলা। যাই, এটা বেচে আমি অনেক বড় লোক হয়ে যাবো।